সবাইকে স্বাগত এনজয় ধ্রিনিতে। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে সাহিত্য জগতের এমন একটি ঘটনা আপনাদের কাছে নিয়ে আসব, যা হয়তো অনেকের কাছে অজানা, যা শুনে আপনারা স্তম্ভিত হয়ে যাবেন যে এমন নামী সাহিত্যিকও এরকম জঘন্য একটি কাজ করতে পারেন। আসছি আমরা শিবরাম চক্রবর্তীর কথায়। নতুন করে তার পরিচয় দেবার কিছুই নেই। অসামান্য এক সাহিত্যিক, হাস্যরসের ভাণ্ডার। সেই শিবরাম চক্রবর্তী শেষ দিন পর্যন্ত ক্ষমা করতে পারেননি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে। অথচ এক সময় এই শরৎচন্দ্রকেই ঈশ্বরের মতো শ্রদ্ধা করতেন শিবরাম। নিজের একটি বইয়ের পাণ্ডুলিপিও নিয়ে গেছিলেন শরৎবাবুর কাছে। যদি দুটো লাইন লিখে দেন তাহলে, মানে ভূমিকায় যদি দুটো লাইন লিখে দেন তাহলে একটা প্রকাশক জোটে, এই আশায় লিখেও দিয়েছিলেন কথাশিল্পী। সেই সম্পর্কই এক ঘটনায় চুরমার হয়ে গেল। শরৎবাবু বললেন, এ টাকা শিবরাম কেন পাবে? দেনা পাওনা উপন্যাসের নাট্যরূপ দিয়েছিলেন শিবরাম চক্রবর্তী। নাম হয়েছিল ষোড়শী। সকলেই জানে সে কথা, স্বয়ং লেখকও জানেন। অথচ সেই নাটক যখন ভারতী পত্রিকায় প্রকাশ পেল, সেখানে নাট্যকারের নাম বদলে শরৎচন্দ্রের নাম। শিবরামের বদলে শরৎবাবুর নাম দিলে পত্রিকা বিক্রি হবে বেশি। সম্পাদকের যুক্তিতে চুপ থাকলেন শিবরাম। নাটক নিয়ে গেলেন শিশির কুমার ভাদুড়ির কাছে। নাটক পড়ে উচ্ছ্বসিত নাট্যাচার্য। অসাধারণ নাট্যরূপ দিয়েছেন, আমি করব। শুরু হলো শো। প্রায় প্রতিদিনই হাউসফুল। এদিকে তখন দেনার দায় জর্জরিত খোদ নাট্যকার শিবরাম। নাট্যাচার্যকে বললেন, শিশিরবাবু, কিছু টাকা পেলে ভালো হয়। নাটকে আমার লভ্যাংশ থেকে যদি কিছু দিতে পারেন। নাটকের বেনিফিট শোয়ের দিন শিবরামকে আসতে বললেন শিশির কুমার। শিবরাম গেলেন। শো শেষে সাজঘরে গিয়ে হাত পাততেই শিশির কুমার বললেন, দেরি করে ফেললেন। আজ টিকিট বিক্রির সব টাকা একটা থলেতে ভরা ছিল। শো শেষ হতেই শরৎবাবু সাজঘরে এসে সব টাকা নিয়ে চলে গেলেন। সে কি, আপনি বললেন না আমার কথা? হতভাগ শিবরাম। বলেছিলাম। শরৎবাবু উত্তরে আমায় বললেন, শিবরাম টাকা দিয়ে কি করবে? বিয়ে থা করেনি, কিচ্ছু না, ছেলেপুলে নেই, ঘর সংসার নেই, টাকার তার কিসের দরকার? আমি বললাম, তবু কিছু দিন অনুগ্রহ করে, খুব খারাপ অবস্থায় রয়েছে ও। আজ আসবে কিছু টাকার আশায়। শুনে শরৎচন্দ্র বললেন, না না, এই বেনিফিট নাইটের বখরা ওকে দিতে যাব কেন? এ রাত্রিরে টিকিট বিক্রি হয়েছে আমার নামে, এর মধ্যে শিবরাম আসছে কোথা থেকে? বলে টাকার থলে নিয়ে একটু বেশি তাড়াতাড়ি চলে গেলেন শরৎবাবু। হয়তো আপনার মুখোমুখি যাতে না হতে হয় সেই জন্যই। শিশির কুমারের কাছে এই কথা শুনে চুপ শিবরাম। কি বলবেন ভেবে পাচ্ছেন না। মাথা নিচু করে ফিরে আসছেন। পিছন থেকে ডাক দিলেন শিশির কুমার, দাঁড়ান একটু। বলে একজনকে বললেন, আমার চেক বইটা নিয়ে আয় তো। কেন? এ রাত্রিরে টিকিট বিক্রি হয়েছে আমার নামে। চেক বই এলো। আমার অ্যাকাউন্টে কত আছে জানিস? 120 টাকা। শিবরাম, আপনার নামের বানান বলুন। আমার তো কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই। বেশ, তাহলে এই 120 টাকারই একটা সেলফ চেক কেটে দিলাম। আমার আর কিছু নেই, বিশ্বাস করুন। থাকলে সেটুকুও দিতাম। কিছু মনে করবেন না। সেই চেক হাতে নিয়ে ক্ষতবিক্ষত মনে ফিরে এসেছিলেন শিবরাম। কথাশিল্পীর প্রতি জমে ওঠা এতদিনের শ্রদ্ধা যেন চোখের সামনে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছিল। যে শিবরাম কখনো কারো নিন্দা করেননি, সেই তিনিও দরদি কথাশিল্পীর এমন আঘাত
ভুলতে পারেননি শেষ দিন পর্যন্ত। এমনিতে টাকা পয়সা সম্পত্তির প্রতি কোনো দিনই শিবরামের কোনো আসক্তি ছিল না। নেহাত পেটে টান না পড়লে টাকার চিন্তাও করতেন না। পুরো জীবনটাই যেন তার কাছে ছিল একটা ঠাট্টা। কেমন, সেটা নিয়ে আসবো আমার বড় ভিডিওতে, অপেক্ষা করুন।